দর্শক সবাইকে আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। অনুপ্রবেশের দায়ে মালয়েশিয়ায় বিমানবন্দর থেকে বাংলাদেশি সহ 105 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠালো কর্তৃপক্ষ। ট্রানজিটের সময় প্রয়োজনীয় শর্তাবলী পূরণ এবং বৈধ নথি প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের অনুপ্রবেশকারীদের বিমানবন্দর থেকে নিজ দেশে ফেরত পাঠায় কুয়ালালামপুর সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা AKPS। সংস্থাটির পরিচালক এক অভিযানে ট্রানজিট কৌশল ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়ার অবৈধ কৌশল শনাক্ত করেন। এ সময় স্ক্রিন করা হয় 400-র বেশি মানুষকে। বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধি এবং পর্যালোচনা ব্যবস্থা উন্নত করার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের পাকড়াও করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। এই ঘটনার সাথে জড়িতদের কঠোর আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন। ঈদুল আজহা উপলক্ষে কুয়েতে জমে উঠেছে পশুর হাট। কোরবানির প্রস্তুতি নিতে হাটগুলোতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করছেন প্রবাসীরাও। বেচাকেনা জমে ওঠায় খুশি পশু বিক্রেতারা। গরু ছাগলের পাশাপাশি চাহিদা রয়েছে দুম্বা, ভেড়া ইত্যাদি পশুরও। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে জমজমাট মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের পশুর হাটগুলো। স্থানীয়দের পাশাপাশি হাটগুলোতে ভিড় করছে দেশটিতে বসবাসরত প্রবাসীরাও। কোরবানি উপলক্ষে কুয়েত সিটি ও আশেপাশের এলাকাগুলোতে বসেছে অস্থায়ী হাট। তবে সবচেয়ে বড় হাটের আয়োজন করা হয়েছে কাবাদ এলাকায়। পশুর বড় হাট কুয়েতের ভিতরে, এটা সেফটি। এটা আমরা গরু দেখতে আসছি। ঈদ যত সামনে ঘনিয়ে আসছে, কাস্টমার অত আস্তে আস্তে বাড়তে আছে। ঈদের দিন পর্যন্ত বেচাকে নিব, গাড়ি লোড দেওয়া হইব, ঠিক আছে, যার যার স্থানে পৌঁছাই দেওয়া হবো। হাটগুলোয় দেশি বিদেশি নানা জাতের গরু, ছাগল ও ভেড়ার চাহিদা রয়েছে। পশু ব্যবসায়ীরা জানান, এবার সবচেয়ে বেশি চাহিদা দুম্বা ও গরুর। পাশাপাশি মরু অঞ্চলের আরবীয় জাতের পশুর প্রতিও আগ্রহ দেখাচ্ছেন বহু ক্রেতা। এবছর হাটে পশুর দাম কিছুটা বেশি হলেও বেচাকেনা জমজমাট বলে জানান বিক্রেতারা। সব দেশের মানুষ আসে এখানে, বিশেষ করে বাংলাদেশের মানুষ আইলে এখানে একটু ডিসকাউন্ট আছে। সোমালিয়ান গরু এটা একটু দাম বেশি, এইগুলা বাংলাদেশের মতো একদম সেমই। গরুর দাম এবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। বাংলাদেশিদের পাশাপাশি ঈদের প্রস্তুতি নিতে হাটগুলোতে ভিড় জমাচ্ছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মানুষ। যে কোনো অনিয়ম ও অপ্রীতিকর ঘটনা এড়াতে হাটগুলোয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারতে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কোভিড-19 সংক্রমিতের সংখ্যা ৩,৩০০ ছাড়িয়েছে। রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয় এই তথ্য। সরকারি হিসেব অনুযায়ী করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরালার বাসিন্দারা। ১৩০০-র বেশি করোনার রোগী শনাক্ত হয়েছে রাজ্যটিতে। এছাড়াও মহারাষ্ট্রে ৪৬৭ জন এবং দিল্লিতে ৩৭৫ জন ভাইরাসটির আক্রমণের শিকার হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে শনিবার বিভিন্ন রাজ্যে মারা গেছে আরও ৪ জন। কর্ণাটকের স্কুলগুলোতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতায়। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জ্বর ও ঠান্ডা কাশির উপসর্গ দেখা দিয়েছে। যুক্তরাজ্যে চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত হয়েছে একটি সংবর্ধনা সভা। সংস্থাটির সম্মানিত ডিরেক্টর সাফল্যে এই সভার আয়োজন করা হয়। ডিরেক্টর শাহনুর খানের ডক্টরেট ডিগ্রি অর্জন উদযাপনে সংবর্ধনা দেওয়া হয় তাকে। পূর্ব লন্ডনের এক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দারের সভাপতিত্বে এটি পরিচালনা করেন ডিরেক্টর জেনারেল দেওয়ান মেহেদি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট SB ফারুক, মাহতাব চৌধুরী, বশির আহমেদ এবং সাইদুর রহমান রেনু। ডক্টর শাহনুর খানের শিক্ষা, নেতৃত্ব এবং সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন সভায় আগত অতিথিরা। ট্রাইব্যুনালে দাখিল হলো শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ, আর তা আমলে নেওয়ার শুনানি দেখল পুরো বিশ্ব। প্রবাসীরাও নতুন অভিজ্ঞতার সাক্ষী হলেন। দুপুর 12:15 থেকে বাংলাদেশ টেলিভিশন এই বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার শুরু করে। ফর্মাল চার্জ দাখিলের পর শুনানি করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার অতীতের প্রতিশোধের নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। শুনানি শেষে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পরবর্তী 16 জুন শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সেদিন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাননীয় আদালতে বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা। আমরা প্রমাণ করতে চাই একটি সভ্য সমাজ যেখানে গণতন্ত্র এবং আইনের শাসন থাকবে, সেখানে গণহত্যা কিংবা মানবতা বিরোধী অপরাধ করা হবে না। বিচার থাকবে, সেখানে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না।
বাংলাদেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওতে বিনিয়োগ ভবনে চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, বিনিয়োগের জন্য আদর্শ স্থান বাংলাদেশ চীন 50 বছরের সম্পর্ক পূর্ণ করবে আর এই সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। রাজধানীর আগারগাঁওতে বিনিয়োগ ভবনে উদ্বোধন হলো চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের। দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিয়েছেন চীনের 150-এর বেশি ব্যবসায়ী সহ দেশি ব্যবসায়ীরা। চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের শুরুতে অন্তর্বর্তী সরকার প্রধান চীন বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তিতে স্মৃতিচারণ করেন। দুই দেশের সুসম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। This year Bangladesh and China marked 50th year of their enduring friendship. This gathering marks a significant milestone in our relationship and growing economic partnership. বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ স্থান উল্লেখ করে ডক্টর ইউনূস চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। বলেন, তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প। For many years, Bangladesh has been touted as a strategic location at the heart of South Asia. Our dynamic workforce, which positions Bangladesh as an ideal destination for investment. Yet, for decades, we have failed to attract foreign direct investment. Scores of economic zones were developed, but they remain empty, in many cases being used for cattle grazing. Widespread corruption, misrule, and brutal dictatorship drove away potential investors. The July uprising, led by hundreds of thousands of young people, brought an end to those days. ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে সংস্কারের কাজ শুরু করেছে। 10 মাস আগে সংস্কারের কাজ শুরু হয়েছে, তারই ফলশ্রুতিতে গত এপ্রিল মাসে একটি সফল বিজনেস সামিট করা সম্ভব হয়েছে। 10 months ago, into the interim government, already these reforms have started bearing fruits. In April, we have hosted a successful Bangladesh Business Summit. Companies from all over the world attended the 5-day get-together. And again, today, the biggest business delegation comes from China. প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স 26 বছরের নিচে। এই তরুণদের কাজে লাগানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। Half the population of Bangladesh, as you mentioned, is under the age of 26. That's amazing power for Bangladesh. And a very, very creative, very dedicated young people. Young people who can be trusted with all the challenges of business, all the challenges of the world. বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে বিস্তারিত ধারণা দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট EPA 2025 সালে শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। কোরিয়ান দূতাবাস এবং ফরেন চেম্বার আয়োজিত কোরিয়া বাংলাদেশ ইনভেস্টমেন্ট সেমিনারে কথা বলেন তিনি। বাণিজ্য সচিব বলেন, আগামী জুলাই মাসের শেষ দিকে ঢাকায় প্রথম দফার আলোচনা শুরু হবে। EPA চূড়ান্ত করতে 6 থেকে 7 দফা আলোচনা হবে। প্রস্তাবিত EPA-তে যৌক্তিক শুল্ক আরোপ, বিনিয়োগ, আঞ্চলিক মূল্য সংযোজন সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এই চুক্তি বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কাস্টমস ক্লিয়ারেন্সে বিলম্ব ব্যবসার প্রধান চ্যালেঞ্জ বলে জানান কোরিয়ান ব্যবসায়ীরা। অবশেষে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। গত 27 মে বার্মিংহামে বাংলাদেশ কনসুলেটে পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। তবে লাল সবুজ জার্সি গায়ে খেলতে এখনও আরেকটি ধাপ পেরোতে হবে ইংল্যান্ড প্রবাসী ফুটবলারকে। মিলতে হবে ফিফার অনুমোদন। মঙ্গলবারের মধ্যে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে অনুমোদন পেলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে তার। তবে সেই সম্ভাবনা কার্যত কম, কারণ কিউবা মিচেলকে ছাড়া 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। ঢাকায় চলছে সেই প্রস্তুতি ক্যাম্প। সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবার বাবা জ্যামাইকান এবং মা বাংলাদেশি, সেই হিসেবেই পেয়েছেন লাল সবুজের পাসপোর্ট। Hello Bangladesh. I'd just like to thank each and every single one of you for helping me sort out and receive my passport. I'm now a proud Bangladeshi just like all of you, and I can't wait to come and join up with the Bangladesh national squad. I'll be flying to Dhaka very soon, and
I can't wait to see you all on the field and win some big things for Bangladesh. Deke hobe mate. এদিকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে টিকিট নিয়ে রীতিমতো তৈরি হয়েছে আয়নাবাজি। 18,300 আসনে ঢাকা স্টেডিয়ামের সকল টিকিট সোল্ড আউট দেখালে অনেকেই চেষ্টা করেও নিশ্চিত করতে পারেননি নিজের টিকিট। দায়িত্বে থাকা অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের কার্যক্রম নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কাজ করার কথা জানান বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। ফুটবলের জাগরণে মাতোয়ারা পুরো দেশ। দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আপন আলোয় জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। 10 জুন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। ঘরের মাঠে প্রথমবারের মতো হামজা, শমিত, ফাহমিদুলদের খেলা গ্যালারিতে বসে দেখতে মুখে আছে সবাই। তবে খেলার আগে সোনার হরিণে যেন পরিণত হয়েছে ম্যাচের টিকিট। দায়িত্বে থাকা অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের অব্যবস্থাপনার নজির ছিল টিকিট বিতরণের প্রথম দিন থেকেই। দফায় দফায় সাইবার আক্রমণ ও ওয়েটিং টাইমে বিপর্যস্ত ছিলেন সাধারণ দর্শকরা। লম্বা সময় ধরে চেষ্টা করেও টিকিট কাটতে না পারার হতাশা ছিল তাদের কণ্ঠে। প্রথম দিন হচ্ছে যেদিন টিকিট লঞ্চ করা হয়েছিল ওই দিন সাইবার অ্যাটাক হলো, সেই জন্য হচ্ছে ঢুকতে পারি নাই। তারপরের দিন ওয়েবসাইটে যখন ঢুকলাম তখন হচ্ছে আবার 8টা দিকে ছাড়লো, তখনও টিকিট কালেক্ট করতে পারি নাই। পরের দিন আবার যখন ছাড়া হলো তখনও হচ্ছে যে না, সিরিয়াল পাচ্ছি না। 8টা থেকে 2টা থেকে 4টা পর্যন্ত ছিলাম, তারপর হচ্ছে টিকিটের সিরিয়াল পাচ্ছি না। টিকিট পাইনি, অনেকবার ট্রাই করেছিলাম। ঘরের মাঠের ফুটবল খেলা হচ্ছে আপনার সিঙ্গাপুরের সাথে, আসলে একটা উত্তেজনা আমাদেরও আছে। তো আশা করি যদি এখনো পর্যন্ত পাই নাই, হোপফুলি আশা করি টিকিটটা পাবো। মাঠের ফুটবলে প্রাণ হিসেবে কাজ করে দর্শকদের সরব উপস্থিতি। সারা বছর প্রিয় দলকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে যাওয়া এই সাধারণ দর্শকরা হন্যে হয়ে খুঁজছেন টিকিট নামে সোনার হরিণ। এজ এ ফুটবল ফ্যান আমরাও এটাতে প্রচুর ব্যথিত হয়েছি যে না, আমরা দেশের ফুটবলে সবসময় সমর্থন করে যাচ্ছি, তারপর হচ্ছে ফুটবলারদের পাশেও আছি, ওরা হারুক বা জিতুক বাংলাদেশ ফুটবলের পাশেই আছি সবসময়। সেই ক্ষেত্রে আমরা টিকিট পাচ্ছি না। সবারই একটা আপনার আনন্দ কাজ করতেছে, কিন্তু এখন যে টিকিটের সংকটটা দেখতেছি তাতে অনেকেই ফেড আপ। টিকিটের এই আয়নাবাজিতে বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল অবশ্য বলছেন ভিন্ন কথা। দেশ থেকে টিকিট নিশ্চিত করা না গেলেও তিনি জানান দেশের বাইরে থেকে টিকিট কাটার বিষয়টি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের মতো বড় এই ইভেন্টে ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করার কথা জানান তাজওয়ার আওয়াল। হ্যাঁ, ভুল ত্রুটি ছিল, সফটওয়্যারের ঝামেলা ছিল, সাইবার অ্যাটাকিং ছিল, বাট ওটার পরেও কিন্তু বিদেশে টিকিট বিক্রি করা হয়েছে। তো যদি আমরা লক করে রাখতে তাহলে কীভাবে এটা বিক্রি হতো? আর যে ভুল ত্রুটি হয় এটা তো একটা ফার্স্ট টাইম একটা হিকাপ হতে পারে। যা ভুল হয়েছে অতীতে অলরেডি কারেকশন করে আমরা কিন্তু এগিয়ে গেছি। তো এটার পর আরও ভালো করবো। দরকার হলে বাফুফ নিজে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবে, ওটা সুযোগ দেন, একটু টাইম দেন, আমরা শিখে আস্তে আস্তে আমরা গড়ে উঠবো ওখান থেকে। বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে টিকিটের জন্য হেল্প ডেস্ক খোলার পরিকল্পনা ছিল বাফুফের। তবে টিকিটের আয়নাবাজিতে এই পরিকল্পনাও থেকে যায় কাগজে কলমে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এত কিছু বড় বাংলাদেশ দলের জন্য শুভ কামনা সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের প্রবাসের বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।